মিস্টার অভিরাজ ঘোষ, ইয়েস। কংগ্র্যাচুলেশন। আপনি গত 10 তারিখে আমাদের কোম্পানিতে ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ দিয়েছিলেন, রাইট? আপনাকে সেকেন্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করা হয়েছে। ওহ, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। আপনি কাল 11টার সময় আমাদের অফিসে চলে আসবেন। কালকেই? আসলে ম্যাডাম আমি অনেকটা দূরে থাকি, কালকে ইন্টারভিউটা অ্যাটেন্ড করতে একটু প্রবলেম হতে পারে। এক্সট্রিমলি সরি মিস্টার ঘোষ, বাট সেকেন্ড রাউন্ডের অফ ইন্টারভিউটা জাস্ট আগামীকালের ডেটে শিডিউল করা হয়েছে, সো উই কান্ট অ্যারেঞ্জ অ্যানাদার ডে। ও ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমি দেখছি। ফোনটা কেটে দিয়ে মাথা ধরে বসে পড়ে অভি। ঠিক তখনই মা ঘরে এসে ঢোকে। কিরে, কি হয়েছে? ওভাবে বসে আছিস? স্নানে ঢুকিসনি? স্নানেই যাচ্ছিলাম, হঠাৎ ওই কোম্পানি থেকে ফোন করেছিল। ওই যে 10 তারিখ ইন্টারভিউ দিয়ে এলাম না। ওখান থেকে ফোন করেছিল? তা কি বললো? সেকেন্ড রাউন্ড ইন্টারভিউর জন্য কাল যেতে বলছে। এ বাবা, কালকেই? হ্যাঁ বোঝালাম, কিন্তু বললো কিছু করতে পারবে না, কাল 11টার সময় পৌঁছতেই হবে। তা সেটা ওদের এখন খেয়াল হয়েছে, এই বেলা 2:30টার সময়? অভিকে একটু বিরক্ত দেখায়। তুমি একটা সহজ জিনিস কেন বুঝতে পারো না বলো তো? ওরা ভেবেছে আমি কলকাতায় থাকি, তাই বাকিদের মতো আমাকেও এরকম নোটিশ দিয়েছে। তুমি তো আর বুঝবে না। যাই, আমি বাবার সঙ্গে একটু বসে দেখি কাল কিভাবে যাওয়া যায়। এই বলে অভি ঘর থেকে বেরিয়ে যায়। মা খুব ভালোই জানে ছেলের মেজাজ কেমন। এখন আর কিছুই জিজ্ঞেস করা যাবে না। অভির প্রবলেমটাও নেহাত কম বড় নয়। কাল ওর ইন্টারভিউ গোল পার্কের কাছে, কিন্তু ও যেখানে থাকে সেখান থেকে কলকাতা শহর প্রায় 200 কিলোমিটার। বাসে করে সব থেকে কাছের রেল স্টেশন কৃষ্ণনগর যেতে সময় লাগে 2-2.5 ঘন্টা। তারপর ট্রেনে শিয়ালদহ মোটামুটি একই সময়। 5-5.5 ঘন্টার জার্নি সামলে যে কোনো সময় কলকাতায় যাওয়া তো আর মুখের কথা নয়। তাই এরকম ইন্টারভিউ কল এলে অভি একটা দিন বাড়তি চেয়ে নেয়, যাতে পরদিন কলকাতায় কোনো বন্ধুর বাড়ি গিয়ে একটা রাত কাটিয়ে ইন্টারভিউ দিয়ে আসতে পারে। বাবার সঙ্গে আগামীকালের বিষয়টা আলোচনা করে একটু হালকা হলো অভি। স্নান করে খেতে আসতে আসতেই মা জিজ্ঞেস করল, তা কি ঠিক হলো? আজ সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ব, রাতে কৃষ্ণনগরে দিদার বাড়ি থেকে যাব। ভোর ভোর ওখান থেকে বেরিয়ে ভোর 5টার ট্রেনটা ধরবো, 8টার আগেই নেমে পড়ব। বাবা, এই এত ঝামেলা করে যাওয়ার কি দরকার? হ্যাঁ, না না, আমার মনটা সায় দিচ্ছে না। তা বললে কি হয়? এটা ছাড়া তো আর কোনো রাস্তাও দেখছি না। তুই যা ঘুম পাগল, এত ধকল নিতে পারবি? নিতেই হবে যে। তুমি জানো তো মা, চাকরিটা আমার জন্য কতটা আশার, কতটা গুরুত্বপূর্ণ। ওই একটা দিন আমি ঠিক ম্যানেজ করে নেব। তবু মায়ের মন মানতে চায় না। ছেলেটা যে আলা ভোলা, রাত দুপুরে কি যে করে বসবে। বাস স্ট্যান্ড যেতে যেতেই অভির মনে হচ্ছিল বাসটা বোধহয় আর ধরতে পারল না। তবুও যতটা সম্ভব জোরে পা চালাচ্ছিল, কিন্তু গিয়ে দেখে যেটার ভয় পেয়েছিল সেটাই। 8:30টার কৃষ্ণনগর লোকালটা বেরিয়ে গেছে। এরপর কৃষ্ণনগরের বাস আবার রাত 11টায়। অভি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কি করবে ভাবতে লাগলো। একবার ভাবল ডিরেক্ট কলকাতা যাওয়ার বাসে উঠে পড়বে, কিন্তু কাউন্টারে জিজ্ঞেস করে জানল কলকাতা যাওয়ার পরের বাস আরও রাতে থাকে। 11টার বাসটারই একটা টিকিট করে নিল। বাড়ি আর গেল না, ওই সময়টা বাস স্ট্যান্ডে বসেই কাটিয়ে দিল। 11টার বাসটা প্রথমত এলো দেরি করে, তার উপর বাসটা দেখে অভি স্পষ্টত হতাশ। এটা লোকাল নয়, তাই ঢিক ঢিক করে কখন যে পৌঁছবে তার কোনো ঠিক নেই। যাই হোক, জয়মা বলে অভি উঠেই পড়ল বাসে। আসলে দেরি হতো না, 8:30 লোকালটা ঠিকই পেয়ে যেত। দেরি হলো মায়ের জন্য। এটা নিয়েছিস, ওটা নিয়েছিস, কখন পৌঁছবি ঠিক নেই, দুটো খেয়ে যা।
এই করতে করতেই বেরোতে দেরি। মায়েরা সত্যি অদ্ভুত। অভি কি এখন আর সেই কোলের খোকাটি আছে? কিন্তু ওই কথায় বলে না, মায়ের মন। হালকা হাসে অভি। বেরোনোর সময়ও অভি দেখেছে মায়ের মুখে হাসি নেই। রাতের ধকল নিয়ে যে অভি যাচ্ছে সেটা মা মেনে নিতে পারছে না। অভি তবু বারবার করে বলে দিয়েছে, শোনো, জেগে বসে থাকবে না, আমি পৌঁছে ফোন করে দেব। যদিও অভি জানে ওর এই বলায় কিছুই হবে না, মা ঠিকই জেগে থাকবে। অভি জানে মা যে ভয়টা পাচ্ছে সেটা কোথাও গিয়ে ওর মনেও কাঁটার মতো বিঁধছে। ওর ঘুম সত্যি ভীষণ। এক রাতে এত ধকল নিয়ে পরের দিনের ইন্টারভিউ ওকে পুরোটা নিংড়ে নেবে। কিন্তু যে চাকরির জন্য সে যাচ্ছে সেটা লোভও নেহাত কম নয় ওর কাছে। এক তো বাজারে চাকরি পাওয়া দুষ্কর, তার উপর এই কাজটাও বেশ পছন্দ হয়েছে ওর। অভি কোনো মূল্যেই এই চাকরিটা হাতছাড়া করতে চায় না। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল অভি। ঘুম ভাঙল কন্ডাক্টরের ডাকে। ভাই, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড চলে এসছে তো। ধর্মর করে বাস থেকে নামে অভি। কাঁচা ঘুমটা ভেঙে গেছে বলে একটু মাথাটা ঝিমঝিম করছে। হাত ঘড়িটার দিকে চোখ যেতেই মাথায় হাত। রাত 2:30 বাজে। ইস, বাসটা কি লেটটাই না করল। এবার না, অভি ঠিক করেই নিল এত রাতে আর দাদুর বাড়ি গিয়ে দুই বুড়ো বুড়িকে জ্বালিয়ে লাভ নেই। সোজা স্টেশনে যাওয়া যাক, ওখানেই আরো ঘন্টা দুয়েক গড়িয়ে নেওয়া যাবে। বাজারটা কেমন থম মেরে আছে, আধো আধো অন্ধকার। দূরে একটা মাত্র টোটো দাঁড়িয়ে, টোটোওয়ালা ভেতরে বসে ঝিমুচ্ছে। অভি এগিয়ে গেল টোটোটার দিকে। স্টেশন যাবে? যাবে বই কি, তবে ভাড়াটা একটু বেশি লাগবে। কত শুনি? 100 টাকা। 100? 15 টাকার জায়গায় 100 টাকা? এটা একটু বেশি নয় কি? রাত কত হয়েছে দেখেছেন? রাতের দোহাই দিয়ে গলা কাটছো? থাক, আর গিয়ে কাজ নেই তোমার। বলেই সে হাঁটা লাগালো। পেছন থেকে টোটোওয়ালা হেঁকে উঠল, ও দাদা, ও দাদা, 70-এ যাবেন? অভি আর কান দিল না, এগোতে লাগলো। ভ্যাত্তেরিকা, আজ দিনটাই বাজে। মায়ের কথাটা শুনলেই হতো, কেন যে জেদ করে আসতে গেল আজ। অশেষ দুর্ভোগ আছে আজ, ভালোই বুঝতে পারছে সে। এসব ভাবতে ভাবতে হাঁটছিল অভি। হঠাৎ ভাবনার চমকটা কেটে যেতেই থমকে দাঁড়িয়ে পড়ল। এটা কোন রাস্তায় চলে এসেছে সে? স্টেশন যাওয়ার পথ তো বড় রাস্তা ধরেই। মনের ভুলে এটা কোন অলিগলির মধ্যে ঢুকে পড়েছে সে। রাস্তাটা খুব একটা চেনা মনে হলো না অভির। যেদিক দিয়ে আসছিল সেই পথে ফিরে গিয়ে দেখে সেটা একটা 3 মাথার মোড়। কোন দিক দিয়ে এসেছে একদমই খেয়াল নেই তার। অভি বুঝতে পারল না কি করা উচিত। কাউকে যে জিজ্ঞেস করবে সেই উপায়ও নেই। বড় শহরে এই রাত 3 প্রহরেও রাস্তায় 2-1জনকে পাওয়া যায় না তা ঠিক নয়, কিন্তু এই গলির মধ্যে সেটা আশা করাটা বোকামি। গুগল ম্যাপ বের করার জন্য ফোনটা হাতে নিতেই হঠাৎ সামনে চোখ পড়ল অভির। একজন লোক ওর উল্টো দিকে হেঁটে চলে যাচ্ছে। লোকটার কিছুই প্রায় বোঝা যাচ্ছে না এই অন্ধকারে। শুধুই বোঝা যাচ্ছে যে পথে অভি অনেকটা চলে গিয়েছিল লোকটা ওই রাস্তাটাই ধরেছে। অভি ডেকে উঠল, দাদা, ও দাদা, শুনছেন? লোকটা শুনতে পেল না। যেমন হাঁটছিল তেমনই হেঁটে যেতে লাগলো। অভি গলাটা আরেকটু চড়িয়ে ডেকে উঠল, দাদা শুনছেন? লোকটা তাও শুনতে পেল না। কানে খাটো নাকি? অভি 7-5 না ভেবে লোকটার পেছন পেছন হাঁটতে শুরু করে দেয়। অভি মাঝে মাঝেই লোকটাকে ডেকে উঠছে, কিন্তু লোকটা কোনো সাড়া শব্দ না দিয়ে নিজের মনে হেঁটে যাচ্ছে। অভি নিজের হাঁটার স্পিড নিরন্তর বাড়িয়ে চলেছে, কিন্তু তবুও লোকটাকে ধরতে পারছে না। বেশ কিছু দূর আসার পর
লোকটা হঠাৎ ডান দিকের একটা সরু গলির মধ্যে ঢুকে গেল। অভি অনেকটাই পেছনে ছিল, ছুটে এসে গলির মুখে দাঁড়ালো, কিন্তু যা দেখল তাতে ওর মাথা শূন্য হয়ে গেল। সরু গলিটার আরেক মাথায় একটা বাড়ি, যার সদর দরজায় তালা দেওয়া। বাড়িটার সামনে একটা ল্যাম্পপোস্ট, যার আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে দরজায় লাগানো তালার মোর্চের পরিমাণ। পুরো গলিটায় আর কিচ্ছু নেই। লোকটা কোথায় গেল? এই গলিতেই তো ঢুকেছিল। অভির আর বুঝতে বাকি থাকে না ও কাদের পাল্লায় পড়েছে, কিভাবে পথ ভুলিয়ে এমন জায়গায় এনে ফেলেছে। এখান থেকে সশরীরে অভির ফিরে যাওয়ার রাস্তা নেই বললেই চলে। অভির গলা শুকিয়ে কাঠ, পা দুটোকে যেন কেউ অদৃশ্য শেকল দিয়ে রাস্তার সঙ্গে আটকে দিয়েছে। অভি বুঝতে পারল ওর মাথা ঘুরতে শুরু করেছে, গা গুলিয়ে উঠছে, চোখের সামনে সব ঘোলাটে হয়ে আসছে। আর কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে ও এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। ঠিক এমন সময় অভি শুনতে পেল ফোন বাজছে। হঠাৎ ওর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে পকেট থেকে ফোন বের করে আনলো। দেখল মা ফোন করেছে। ফোনটা ধরে কানে লাগাতেই মায়ের উদ্বিগ্ন গলা ভেসে এলো। এই কি রে, কোথায় তুই? বলি দাদুর বাড়ি পৌঁছে ফোন করবি, কটা বাজে? হ্যাঁ, ঝরঝর করে কেঁদে ফেল অভি। ওর মনে হলো সীতার তো কোনো রাতে আচমকাই উষ্ণতার খোঁজ পেয়েছে ও। আর কোনো ভয় ওকে ছুঁতে পারবে না। ওকে ঘিরে দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ওর মা। অভি পরের দিন ইন্টারভিউ দিতে গিয়েছিল, কিন্তু চাকরিটা ওর হয়নি। তাতে অবশ্য অভির কোনো অভিযোগ নেই, ও মেনেই নিয়েছে। বেরোনোর সময় মায়ের মনটা ভালো ছিল না। দুর্ভোগ তো পিছু নেবেই। এখন অভি মায়ের মনকে খুব গুরুত্ব দেয়। মা যেটায় দোনামোনা হয়ে মত দেয় সেটা খারিজ করতে অভি সময় নেয় না। আগে যদিও তার মনে হতো এসব বাচ্চামো আর তাকে মানায় না, কিন্তু সেদিনের পর আর এসব ভাবনা মনে আসেনি তার। ছেলেবেলায় ভয় পেলে যেমন মায়ের কোলে গিয়ে আশ্রয় নিত, মনে হতো সেটাই পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। সেদিন রাতেও একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হয়ে সেই মায়ের ফোনকেই আঁকড়ে ধরেছিল অভি। সে এখনো ভাবে মা সেদিন ঠিক সময়ে ফোনটা না করলে কি হতে পারত। মা ঠিকই বলে, মায়ের কাছে ছেলেরা কোনোদিনই বড় হয় না। অভি এখনো কোথাও বেরোলে মাকে খেয়ে নিতে বলে, নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে বলে। মা মুখে হ্যাঁ বললেও অভি জানে মায়ের মন কখনো ঘুমোয় না। কোনো বিপদ এলে কেউ জানতে না পারলেও মায়ের মন ঠিকই খবর পেয়ে যায়। বেজে ওঠে মোবাইলটা, মায়ের ফোন।